डेटाबेस मैनेजमेंट सिस्टेमेर आज के सेकेंड क्लास 12 सेमिस्टार 4 कम्पिউটার साइंस এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমি আজকে বাংলা ভার্সানেই দিয়েছি। আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 4খানা পার্ট থাকবে এবং এই পার্টগুলো আমি ইংলিশ ভার্সানেও দেব। যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো আমি তাদের জন্য আবার ইংলিশ ভার্সানেও দেব। আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি ডেটা মডেল। ডেটা মডেল বলতে কি বোঝো? প্রথম প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটা হয়তো 2 নম্বরে থাকতে পারে, 2 মার্কস। ডেটা মডেল কয় প্রকার, কি কি, এই মডেল প্রশ্নটাও 2 মার্কসের হতে পারে। আমি প্রথমে বলি ডেটা মডেল বলতে কি বোঝায়। এই ডেটা মডেল বলতে গেলে কতগুলো শব্দ মনে রাখবে, ওয়ার্ড, যেটা হচ্ছে কি যে ডেটা মডেল হলো ডেটাবেসের ডেটা বা তথ্যকে অর্গানাইজ করা এবং তাদের মধ্যে সম্পর্ক সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত ধারণা বা পদ্ধতির একটি সংগ্রহ। তাহলে ডেটা মডেল হচ্ছে একটা কনসেপ্ট যেখানে ডেটাবেসের তথ্যকে অর্গানাইজ করা হবে এবং সেই ডেটাগুলোর মধ্যে রিলেশন কী আছে সেই ধারণা দেবে, সেটাকে বলা হচ্ছে ডেটা মডেল। ডেটা মডেল কয় প্রকার ও কি কি? ডেটা মডেল সাধারণত 3 প্রকার। প্রথম ভাগ হচ্ছে কনসেপচুয়াল ডেটা মডেল। কনসেপচুয়াল মানে ধারণাগত, এটি কি ডেটার উচ্চ স্তর উপস্থাপন করে যা ডেটার বিষয়বস্তু এবং তাদের সম্পর্ক বোঝার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ হাই লেভেল, এটা হাই লেভেল ডেটা মডেল যেটা বলছি, এবং এটাকে বলা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেল হচ্ছে কনসেপচুয়াল ডেটা মডেলের একটি উদাহরণ। নেক্সট আসছি লজিক্যাল ডেটা মডেল। লজিক্যাল ডেটা মডেল হচ্ছে রিলেশনাল ডেটা মডেল, হচ্ছে লজিক্যাল ডেটা মডেলের একটি উদাহরণ, এবং এটি হচ্ছে ডেটা কিভাবে ডেটাবেসে প্রয়োগ করা হবে তা বর্ণনা করা হয়। আর ফিজিক্যাল ডেটা মডেল হচ্ছে যে ডিস্কে কিভাবে ডেটা সংরক্ষণ করা হবে, ফাইল কয় প্রকার, ইন্ডেক্সিংয়ের কৌশল কি, এটি একটি নির্দিষ্ট ডিবিএমএসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ফিজিক্যাল ডেটা মডেল। পরের প্রশ্ন একটা দিয়েছি, এন্টিটি রিলেশনশিপ মডেল সম্পর্কে আলোচনা করো। ডেটা লেভেলের যেটা কনসেপচুয়াল মডেল সেটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। এই এন্টিটি রিলেশনশিপ মডেল জানার আগে এন্টিটি কি সেটা তোমাদেরকে জানতে হবে। তো আমি এন্টিটি কাকে বলে একটা প্রশ্ন অলরেডি দিয়েছি, এটাও 2 মার্কসের প্রশ্ন হতে পারে। এন্টিটি হলো বাস্তব জগতের বা ধারণাগত কোনো বস্তু। তাহলে বাস্তব জগতের কোনো বস্তু সেটাকেই আমরা এন্টিটি বলছি, যা ডেটাবেসে স্বতন্ত্রভাবে মানে ইউনিকলি আলাদা করে চিহ্নিত করা যায় এবং যার ডেটা সংরক্ষণ করার প্রয়োজন আছে, তাকে বলা হয় এন্টিটি। তাহলে এন্টিটি হচ্ছে কোনো ব্যক্তি হতে পারে, স্থান হতে পারে, বস্তু হতে পারে, ঘটনা হতে পারে বা কোনো ধারণা হতে পারে। উদাহরণ দিয়েছি, ব্যক্তি হচ্ছে শিক্ষক, ছাত্র, স্থান কলেজ, শহর, বস্তু বই, গাড়ি, পেন, খাতা, কম্পিউটার, ল্যাপটপ, সমস্ত কিছুই বাস্তব জগতে যে কোনো বস্তুকেই আমরা এন্টিটি বলবো। আর এন্টিটির পরেই যা আসছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? অ্যাট্রিবিউট হলো একটি এন্টিটির বৈশিষ্ট্য, অর্থাৎ এন্টিটিকে যে সকল ভ্যালুগুলো দ্বারা ক্যারেক্টারাইজড করা হয়। অর্থাৎ একটা এন্টিটি বোঝাতে গেলে যে সকল ভ্যালুর প্রয়োজন, যেমন আমি একটা ছাত্রকে যদি তুমি বোঝাতে চাও একজন ছাত্র, তাহলে ছাত্র একটা এন্টিটি, তাহলে তার অ্যাট্রিবিউট কী হবে? রোল নাম্বার, নাম, ঠিকানা, বয়স। তাহলে রোল নাম্বার, নাম, ঠিকানা, বয়স, ক্লাস, টোটাল মার্কস, যখন এই অ্যাট্রিবিউটগুলো তুমি একসঙ্গে দেখতে পাবে তখন নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে এটা একটা ছাত্রের এন্টিটি। আর বই নামক এন্টিটির কি হতে পারে? বইয়ের আইএসবিএন নাম্বার আছে, বইয়ের নাম আছে, লেখকের নাম আছে, বইয়ের দাম কত আছে, বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত, সেটা হচ্ছে একটা বইয়ের অ্যাট্রিবিউট। তো এইবার আসছি ইআর মডেল, অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেল। তাহলে এন্টিটি কাকে বলে সেটা তোমরা বুঝতে পারলে। এন্টিটি রিলেশনশিপ মডেল হলো একটা কনসেপচুয়াল বা ধারণাগত মডেল যা ডেটাবেসের কাঠামোকে এন্টিটি এবং তাদের মধ্যেকার সম্পর্কের মাধ্যমে বর্ণনা করে। অর্থাৎ এন্টিটিগুলো ডেটাবেসে অনেকগুলো এন্টিটি আছে এবং সেই এন্টিটিগুলোর মধ্যে কি রিলেশনশিপ বজায় থাকে সেটা বোঝানোর জন্য
ইআর মডেল ব্যবহার করা হয়। আর এই মডেলের প্রধান উপাদান হচ্ছে এন্টিটি, অ্যাট্রিবিউট এবং তাদের মধ্যে রিলেশনশিপ। আর এর ব্যবহারটা কি, এটা খুব ইম্পর্ট্যান্ট যে ইআর মডেল আমরা কখন ব্যবহার করি। একটি ডেটাবেস ডিজাইন করার প্রাথমিক পর্যায়ে মানে ইনিশিয়াল স্টেজে শুরুতে আমরা ডেটা এবং তাদের সম্পর্কগুলো চিত্রের মাধ্যমে সহজে বুঝতে পারি, সেই কারণে সেটা ইআর ডায়াগ্রাম তৈরি করি। অর্থাৎ ইআর মডেল হচ্ছে ইআর ডায়াগ্রাম তৈরি করার যে ব্যবস্থা, এক কথা সেটাই হচ্ছে ইআর মডেল, যেখানে এন্টিটি এবং তাদের মধ্যে রিলেশনশিপ বোঝানো হয়। এবং যখন একদম শুরুতে আমরা ডেটাবেস ডিজাইন করি তখনই ইআর মডেলটাকে আমরা ডিজাইন করি, এস্টাবলিশ করি। নেক্সট আসছি, এন্টিটি বলে দিলাম, অ্যাট্রিবিউট বলে দিলাম। এবার বলছি রিলেশনশিপ কয় প্রকার ও কী কী, প্রতিটি উদাহরণসহ আলোচনা করো। এটা হয়তো 5 মার্কসের থাকতে পারে যদি পুরো কোশ্চেনটা থাকে, নাহলে রিলেশনশিপ কয় প্রকার ও কী কী এভাবে কোশ্চেন আসবে না। আসলে এই ধরো যে কোনো দুটো রিলেশনশিপ বা 3টে রিলেশনশিপ সম্বন্ধে লিখতে দেবে। তো এখানে আমি কোশ্চেনটা এভাবে দিয়েছি। তো রিলেশনশিপ মূলত দুটি বা তার বেশি এন্টিটি মধ্যেকার সংযোগের ধরনকে বোঝায়। অর্থাৎ দুটো বা তার বেশি এন্টিটির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে বলা হয় রিলেশান। এখানে 1 to 1 রিলেশান, 1 to many আর many to many এবং many to 1 রিলেশান, এই কয়েকটা রিলেশান এখানে বলা হয়েছে। মেন হচ্ছে 1 to 1, 1 to many আর হচ্ছে many to many, মেন 3টে রিলেশান। এখানে many to 1 একটা রিলেশান এক্সট্রা করে দেখানো হয়েছে। তো এইটা রিলেশান বলতে কি বোঝায়, যে ধরলাম দুটো সেট আছে, সেট এ এবং সেট বি। তো এই এ সেটের কতগুলো এন্টিটি আছে, A1, A2, A3, এবং বি সেটের কতগুলো এন্টিটি আছে, B1, B2, B3। এই A1 সেটের এ সেটের A1 এন্টিটির সঙ্গে বি সেটের B1, A1 A2 এন্টিটির সঙ্গে বি সেটের B2, A3 এন্টিটির সঙ্গে বি সেটের B3। এইরকম যদি রিলেশান থাকে, অর্থাৎ সেট এর একটি এন্টিটির সঙ্গে সেট বি এর যদি একটি এন্টিটির রিলেশান হয়ে থাকে, তাহলে তখন আমরা বলবো 1 to 1 রিলেশনশিপ। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একজন শিক্ষক একটিমাত্র বিভাগের প্রধান হতে পারেন। যদি একজন ম্যাথামেটিক্সের টিচার হন, তিনি শুধুমাত্র ম্যাথ ডিপার্টমেন্টের হেড হবেন। অর্থাৎ এখানে এ যদি হয় টিচারের সেট আর বি যদি হয় ডিপার্টমেন্টের সেট, তাহলে টিচার এবং ডিপার্টমেন্ট হেড 1:1 রিলেশনশিপ। নেক্সট আসছি 1 to many, অর্থাৎ একজনের সঙ্গে এক সেট এর একটি এন্টিটির সঙ্গে সেট বি এর একাধিক এন্টিটির সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ এখানে যেমন সেট এর A1 এর সঙ্গে B1 শুধু বলেছিলাম, এরপর নেক্সট হতে পারে A1 এর সঙ্গে B2, A1 এর সঙ্গে B3। এরকম যদি রিলেশানে আসতে পারা যায় বা করা যায়, তাহলে সেটাকে আমরা বলছি 1 to many রিলেশান। অর্থাৎ A1 এ সেটের একটা এন্টিটির সঙ্গে বি সেটের সমস্ত এন্টিটি বা একের বেশি এন্টিটির মধ্যে যদি রিলেশান হয়, তাহলে তাকে বলা হবে 1 to many রিলেশান। তো এখানে একটি বিভাগে একাধিক ছাত্র থাকতে পারে। তো সেটাই বলছে, বিভাগ একটাই, ছাত্র কিন্তু অনেক। তো সেটাই হচ্ছে 1 to many রিলেশান। এরপর আসছে many to 1 রিলেশান, 1 to many উল্টোটা হবে, এবং many to many রিলেশান। এখানে যেমন বলেছে এ সেটের একটি এন্টিটি সেট বি এর একাধিক এন্টিটির সঙ্গে যেমন যুক্ত থাকতে পারে, সেরকম সেট বি এর একটি এন্টিটি সেট এর একাধিক এন্টিটির সঙ্গে যুক্ত থাকতে পারে। তো এক্সাম্পল দিয়েছে একাধিক ছাত্র একাধিক কোর্সে ভর্তি হতে পারে, এইটা একটা এক্সাম্পল দিয়েছে। এবার স্ট্রাকচারাল কনস্ট্যান্ট কি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে, এটা 2 মার্কসের প্রশ্ন হতে পারে। স্ট্রাকচারাল কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? স্ট্রাকচারাল কনস্ট্যান্ট হলো এন্টিটি রিলেশনশিপ মডেলের দুটি এন্টিটি সেটের মধ্যেকার রিলেশনশিপ বা সম্পর্কের নিয়ম বা সীমাবদ্ধতা। অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেলের দুটি এন্টিটি সেটের মধ্যে যে রিলেশনশিপটা আছে, তার যে নিয়ম বা লিমিটেশন, সেটাকেই বলছে স্ট্রাকচারাল কনস্ট্যান্ট। অর্থাৎ
অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছে যে স্ট্রাকচারাল কনস্ট্যান্ট হচ্ছে একটা রুল, যে রুল মেনে এন্টিটি সেট দুটোর মধ্যে রিলেশনশিপ তৈরি হবে। দুই বা তার বেশি এন্টিটি সেট থাকতেই পারে, তাদের মধ্যে রিলেশনশিপ তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল কনস্ট্যান্ট। এবার স্ট্রাকচারাল কনস্ট্যান্ট মেনলি দুটো বিষয়কে ডিফাইন করে, যেমন কার্ডিনালিটি রেশিও। কার্ডিনালিটি রেশিও কাকে বলে? এটি দেখায় যে একটি এন্টিটি সেট থেকে সর্বোচ্চ কতগুলি এন্টিটি অন্য এন্টিটি সেটের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। আরেকটা আছে পার্টিসিপেশন কনস্ট্যান্ট। এটি দেখায় যে একটি এন্টিটি সেটের এন্টিটিগুলি অবশ্যই টোটাল পার্টিসিপেশন হবে না পার্সিয়াল পার্টিসিপেশন হবে, অর্থাৎ সমস্ত এন্টিটি সেটের সমস্ত এন্টিটিগুলো রিলেশনশিপের মধ্যে পার্টিসিপেট করবে না শুধুমাত্র কয়েকটা এন্টিটি পার্টিসিপেট করবে, সেটাকেই বলা হচ্ছে পার্টিসিপেশন কনস্ট্যান্ট। এরপর এই কনস্ট্যান্ট টার্মটা যখন এসছে তারপরেই আমি বলি ডেটাবেস কনস্ট্যান্ট কী। এই কনস্ট্যান্ট বলতে রুলস অ্যান্ড রেগুলেশন, এটাই বোঝায়। তো এখানে ডেফিনেশনটা কি বলছে? ডেটাবেস কনস্ট্যান্ট হলো ডেটাবেসে সংরক্ষিত ডেটার সঠিকতা, বিশ্বাসযোগ্যতা এবং সঙ্গতি, কনসিস্টেন্সি, তাহলে কারেক্টনেস, রিলায়েবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি বজায় রাখার জন্য প্রযোজ্য নিয়মাবলী। তাহলে ডেটাবেস কনস্ট্যান্ট হচ্ছে নিয়ম বা রুলস, সেই রুলগুলো ফলো করে আমরা ডেটাবেসের যে সংরক্ষিত ডেটা আছে তার আমরা সঠিকতা বজায় রাখতে পারি, বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারি এবং তার সঙ্গতি বজায় রাখতে পারি। তো এই নিয়মগুলো কখন প্রযোজ্য হবে? যখন ডেটাবেসে ডেটা ইনসার্ট করব, ডেটাকে পরিবর্তন বা মুছে ফেলব, সেই সময় এটা কিন্তু প্রয়োজন হবে। তো এখানে ডেটাবেস কনস্ট্যান্টের নাম এবং তাদের উদ্দেশ্য কতগুলো দিয়েছি আমি, যেমন ডোমেন কনস্ট্যান্ট। তো ডোমেন কনস্ট্যান্ট কি? একটি অ্যাট্রিবিউটের একটা এন্টিটির অ্যাট্রিবিউট আছে, যেমন ধরলাম যে একটি এন্টিটি স্টুডেন্ট এন্টিটির একটি অ্যাট্রিবিউট আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কমা সাবজেক্টের মার্কস বলে একটা অ্যাট্রিবিউট আছে। তাহলে কমা সাবজেক্টের মার্কস যদি সেমিস্টার 4-এর মার্কস হয় তাহলে ম্যাক্সিমাম 35, তাহলে এই ডোমেনটা কত হবে? মার্কসের ডোমেনটা 0 থেকে 35, অর্থাৎ একজন স্টুডেন্ট 0 পেতে পারে, 35 পেতে পারে, কিন্তু সে কখনো মাইনাস পাবে না, মানে -1 হবে না, তার কখনো মার্কস 35-এর চেয়ে বেশিও এন্ট্রি হবে না। তাহলে ডেটাবেসে ডেটা এন্ট্রি করা, ডেটা ডিলিট করা, ডেটা আপডেট করার সময় যে রুলস বা নিয়ম মেনে চলি সেটাকেই বলছি ডেটাবেস কনস্ট্যান্ট। ডোমেন কনস্ট্যান্ট হচ্ছে যে অ্যাট্রিবিউটের যে মানগুলো আমরা দেব সেটার ভ্যালিড মানকে ডিফাইন করে, যেমন ডেটা টাইপ, ডেটার আকার, মানের রেঞ্জ। আমি যেমন এক্সাম্পল দিলাম মানের রেঞ্জ। ভ্যালিড টাইপ মানে আমি মার্কসের ঘরে কখনোই কারো নাম লিখে দিতে পারবো না, সেটা ডেটাবেস এন্ট্রি করতে বাধা দেবে, ডেটাবেসে ডেটা এন্ট্রির সময় এটা বাধা দেবে। আমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশানের মার্কস 35-এর বেশি এন্ট্রি করি তাহলে কিন্তু সিস্টেম আমাকে বাধা দেবে, কারণ এর ডোমেনটা হচ্ছে 0 থেকে 35-এর মধ্যে। তারপর আছে কি কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্টস বলতে কি বোঝায়? টেবিলের প্রতিটি সারি বা রেকর্ডের স্বতন্ত্রভাবে চিহ্নিত করা নিশ্চিত করে, যেমন প্রাইমারি কি, ইউনিক কি, সেটাকেই বলছি আমরা কি কনস্ট্যান্টস। যে কোনো রেকর্ডের কি থাকবে, যে কি দিয়ে আমরা কি ভ্যালু থাকবে, যে অ্যাট্রিবিউট একটা কি অ্যাট্রিবিউট থাকবে যে যা দিয়ে আমরা কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ইউনিকলি মানে আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে। তারপরে আছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এটা নিশ্চিত করে যে প্রাইমারি কি কলামে নাল মান থাকতে পারে না। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, প্রাইমারি কি কখনোই নাল ভ্যালু হবে না। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, নেক্সট আসছি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, একাধিক টেবিলের মধ্যেকার সম্পর্কগুলোর কনসিস্টেন্সি বজায় রাখে, সেটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। আর চেক কনস্ট্যান্ট, কলামের মানগুলির উপর কাস্টম লজিক্যাল শর্ত বা সীমা আরোপ করা হয়। নট নাল কনস্ট্যান্ট, এটা নিশ্চিত করে যে কলামটি অবশ্যই একটি মান ধারণ করবে এবং নাল হতে পারে না। নাল বলতে কোনো ভ্যালু নেই,
আর ডিফল্ট কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, যে কোনো মান নির্দিষ্ট না করলে কলামের পূর্ব নির্ধারিত মান সেট করবে। ডিফল্ট একটা ভ্যালু, তোমরা পাইথন প্রোগ্রাম করতে গিয়ে ডিফল্ট আর্গুমেন্ট করেছো, যদি আমরা কোনো ভ্যালু ইনপুট না দিই তাহলে সেই আর্গুমেন্টের ডিফল্ট ভ্যালুটা নেবে। এখানেও তাই, যে কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু যদি আমরা এন্ট্রি না করি তাহলে কিন্তু তার যদি ডিফল্ট ভ্যালু সেট করে রাখি তাহলে সেই ডিফল্ট ভ্যালুটা নেবে। নেক্সট আসছি, এই যে কি বললাম, কি প্রাইমারি কি বললাম, সুপার কি বললাম, সেই কি কাকে বলে? কি হলো এমন একটি অ্যাট্রিবিউট বা একাধিক অ্যাট্রিবিউটের সেট যা একটি রিলেশনাল ডেটাবেসের টেবিলের প্রতিটি রেকর্ড বা ট্যাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে ব্যবহৃত হয়। এখানে আমি একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকছি, দেখো যে এই ডায়াগ্রামে আমি একটা স্টুডেন্টের টেবিল আঁকছি, যে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। এই স্টুডেন্ট টেবিলে আমি লিখলাম রোল, তারপর লিখলাম নেম, তারপর লিখলাম ক্লাস, তারপর লিখলাম মার্কস। এইটা একটা স্টুডেন্ট এবং টেবিল, এবং রোল, নেম, ক্লাস, মার্কস এগুলোকে আমরা ফিল্ড বলছি টেবিলের, বা এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলছি। তো এবার আমরা রেকর্ড এন্ট্রি করব। রেকর্ড কোনগুলো? যেটা রো বরাবর যে ভ্যালুগুলো আমরা এন্ট্রি করে যাব, যে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো এন্ট্রি করে যাব তখন তাকে পুরো ভ্যালুটাকে, পুরো রোটাকেই বলবো রেকর্ড। এখানে রোল নাম্বার আমি এন্ট্রি করলাম 1, নেম দিলাম ধরো MR, ক্লাস দিলাম ধরো ক্লাস 10, আর মার্কস দিলাম 4, 10, 4, 1, 0। তো তারপর রোল নাম্বার ধরো দিলাম 2, তারপর লিখলাম বি সেন, তারপর ক্লাস দিলাম 11 এবং মার্কস দিলাম 20। তো এখানে এই রোল, নেম, ক্লাস, মার্কস এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলছি। এই যখন সমস্ত অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে এন্ট্রি করে দিয়েছি তখন আমি এটাকে বলছি একটা রেকর্ড। তো এই রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে গেলে, মানে স্বতন্ত্রভাবে চিহ্নিত করতে গেলে আমাদের এমন একটা বিশেষ অ্যাট্রিবিউটের প্রয়োজন, এক বা একাধিক অ্যাট্রিবিউটের প্রয়োজন, যাতে করে আমরা এই টেবিলের ভ্যালুগুলোকে চিহ্নিত করতে পারি, টেবিলটাকে আলাদা করে, রেকর্ডটাকে আলাদা করে চিহ্নিত করতে পারি। যেমন আমি যদি এখানে রোল নাম্বার নিই, যদি রোল নাম্বার ইউনিক হয়, সবার ক্ষেত্রে রোল নাম্বার যদি আলাদা হয়, তাহলেও কিন্তু আমরা কিন্তু এখানে চিহ্নিত করতে পারবো না। কারণ কি? কারণ এখানে ক্লাস কিন্তু আলাদা আছে। এবার তাহলে ক্লাস 10 রোল নাম্বার 1 আর ক্লাস 11 রোল নাম্বার 2, কিন্তু পরের যদি আবার একটা রেকর্ড আসে যেখানে রোল নাম্বার 1 ধরো এস রয়, তো সেও যদি ক্লাস 11 হয়, তাহলে কিন্তু শুধু রোল নাম্বার দিয়ে আমরা কখনোই ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। তো এবং তার মার্কস যদি 310 হয়, মার্কস দিয়ে তো আইডেন্টিফাই করা যাবেই না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট সেম মার্কস পেতে পারে। তাহলে কাউকে নাম দিয়েও আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে এইখানের ক্ষেত্রে আমরা কি করব, যে দুটো কাজ করতে পারি, যে আমরা রোল নাম্বার এবং ক্লাস, রোল নাম্বার ক্লাস এই দুটো অ্যাট্রিবিউটকে একসঙ্গে নিয়ে একটা সেট বানিয়ে আমরা কোনো রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারি। এরকম দুটো, একটা বা দুয়ের বেশি বিভিন্ন অ্যাট্রিবিউটকে নিয়ে আমরা কিন্তু কোনো রেকর্ডকে আলাদা করে চিহ্নিত করতে পারি। তো এখানে যখন রোল নাম্বার ইউনিকলি আইডেন্টিফাই, শুধু রোল নাম্বার দিয়ে আমরা যখন টেবিলটাকে আইডেন্টিফাই করতে পারছি না, তাহলে একটা আইডি বলে একটা ফিল্ড রাখি, যেখানে ইউনিক ভ্যালু দেব, এবং সেই ভ্যালু দিয়ে আমরা সমস্ত রেকর্ডকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো। তখন শুধুমাত্র আইডি দিয়েও কিন্তু আমরা একটা রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারছি। তাহলে কি হলো একটি অ্যাট্রিবিউট? এখানে একটি অ্যাট্রিবিউট বলতে এই আইডি অ্যাট্রিবিউটটা, বা একাধিক অ্যাট্রিবিউট মানে রোল নাম্বার আর ক্লাস, যেখানে এখানে যে এক্সাম্পলটা দিলাম, একটি সেটার সেট, একাধিক অ্যাট্রিবিউটের সেট যা একটি রিলেশনাল ডেটাবেস টেবিলের প্রতিটি রেকর্ড বা ট্যাপলকে আলাদাভাবে চিহ্নিত করতে ব্যবহৃত হয়। তো এইখানে সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি এবং অল্টারনেট কি, ফরেন কি আছে। এই কতগুলো কি আছে, এবং এখানে আমি ফরেন কি বাদ দিয়ে বাকি চারটা কি বলেছি, কারণ ফরেন কিটা একটু আলাদা, যেখানে ফরেন কিটা আমরা ঠিক এখানে আলোচনা করব না, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস যখন আলোচনা করব তখন ফরেন কি নিয়ে আলোচনা হবে। তো এখানে সুপার কি বলতে কি বোঝায়? একটি অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের সেট যা টেবিলের প্রতিটি টাপলকে, টাপল বা রেকর্ড বা রো
রোকে অদ্বিতীয়ভাবে মানে ইউনিকলি চিহ্নিত করতে পারে। একটি সুপার কিতে অপ্রয়োজনীয় অ্যাট্রিবিউট থাকতে পারে। ক্যান্ডিডেট কি বলতে কি বোঝায়? মিনিমাল সুপার কি, অর্থাৎ যে সুপার কিটা সবচেয়ে ছোট, কম অ্যাট্রিবিউট নিয়ে যে সুপার কিটা তৈরি হয়েছে। একটা সুপার কি একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয়েছে, আর একটা সুপার কি দুটো অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয়েছে, আর একটা সুপার কি তিনটে অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয়েছে। এবার আমি ক্যান্ডিডেট কি কাকে চয়েস করব? যে সুপার কিগুলো সর্বনিম্ন, ধরো দুটো সিঙ্গেল অ্যাট্রিবিউট নিয়ে একটা সুপার কি ছিল, ধরলাম আইডি নিয়ে একটা সুপার কি হয়েছিল, আর শুধুমাত্র ক্লাস নিয়ে একটা সুপার কি বানিয়েছিলাম। তাহলে এখানে আইডি এবং ক্লাস দুটো মিনিমাম মানে দুটো সিঙ্গেল অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয়েছে। তাহলে এই দুটোকে আমরা ক্যান্ডিডেট কি বলবো। আর ক্যান্ডিডেট কি যখন খুঁজে পাবো তখন প্রাইমারি কি পাওয়াটাও সহজ হয়ে যাবে, কারণ ওই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে ডেটাবেস ডিজাইনার যে আছে সে কি করবে, সে একটা চয়েস করে নেবে। আমি যদি ডেটাবেস ডিজাইনার হই তাহলে আমি আইডিটা চয়েস করে নিলাম, সেটাকেই বলছি প্রাইমারি কি। তাহলে যে ক্যান্ডিডেট কিটা ডেটাবেস ডিজাইনার চয়েস করে নেবে, কীভাবে কেন চয়েস করবে, যে কোনো টেবিলের টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, তখন তাকে বলা হবে প্রাইমারি কি, এবং প্রাইমারি কির ভ্যালু কখনোই নাল হবে না। লাস্ট যে কিটা বলছি অল্টারনেট কি, তাহলে ক্যান্ডিডেট কির আইডিটাকে যদি আমি প্রাইমারি কি হিসাবে চয়েস করে নিই আর বাকি পড়ে থাকলো ক্লাস, তাহলে সেই ক্লাসটাকে আমরা অল্টারনেট কি বলছি। যে সমস্ত ক্যান্ডিডেট কি প্রাইমারি হিসাবে নির্বাচিত হয়নি সেগুলোকে আমরা অল্টারনেট কি বলবো। তাহলে প্রাইমারি কি বাদ দিয়ে বাকি ক্যান্ডিডেট কিগুলোকেই বলা হবে অল্টারনেট কি। পরের প্রশ্ন আসছি, উইক এন্টিটি সেট বলতে কি বোঝো, উদাহরণ দাও। এটা 2 মার্কস বা 3 মার্কসের প্রশ্ন হতে পারে যদি উদাহরণ দাও বলে। উইক এন্টিটি সেট হলো এমন একটি এন্টিটি সেট যার স্বতন্ত্রভাবে চিহ্নিত হওয়ার জন্য পর্যাপ্ত অ্যাট্রিবিউট নেই। তাহলে একটা এন্টিটি যাকে আমরা চিহ্নিত করতে চাইছি কিন্তু আলাদা করে চিহ্নিত করার জন্য তার সেরকম করে পর্যাপ্ত অ্যাট্রিবিউট নেই, এটিকে বলা হবে উইক এন্টিটি সেট। উদাহরণ কি আছে, যদি একটি ডেটাবেসে কর্মচারী এবং তার নির্ভরশীল সদস্য ডিপেন্ডেন্টের নামে দুটি এন্টিটি থাকে, তো ডিপেন্ডেন্ট এন্টিটির নিজস্ব কোনো প্রাইমারি কি নেই, এটি এমপ্লয়ি এন্টিটির উপর নির্ভরশীল, তাই ডিপেন্ডেন্টটিকে কিন্তু আমরা বলছি উইক এন্টিটি। পরে আসছি স্ট্রং এন্টিটি বলতে কি বোঝায়। স্ট্রং এন্টিটি সেট হলো এমন একটি এন্টিটি সেট যার স্বতন্ত্রভাবে চিহ্নিত হওয়ার জন্য পর্যাপ্ত অ্যাট্রিবিউট থাকে, অর্থাৎ এটির নিজস্ব একটি প্রাইমারি কি থাকবেই। তাহলে স্ট্রং এন্টিটির একটি প্রাইমারি কি অবশ্যই থাকবে। উদাহরণ স্টুডেন্ট এন্টিটির রোল নাম্বার বা রেজিস্ট্রেশন আইডি, এগুলো কিন্তু প্রাইমারি কি হিসাবে চিহ্নিত করা হতে পারে, তখন কিন্তু আমরা এগুলোকে স্ট্রং এন্টিটি বলবো। একজন শিক্ষকের শিক্ষক আইডি, টিচার আইডি থাকতে পারে। এরপর আসছি উইক এন্টিটি এবং স্ট্রং এন্টিটির মধ্যে পার্থক্যের ভিত্তিগুলো লিখে দিয়েছি, প্রাইমারি কি, নির্ভরশীলতা আর ইয়ার ডায়াগ্রামের প্রতীক। আমার নেক্সট ক্লাসে ইয়ার ডায়াগ্রামের সিম্বলগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ইয়ার ডায়াগ্রাম আঁকতে দিলে তাহলে সেই সিম্বলগুলো তোমরা ইউজ করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত। এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।